চোখটা বন্ধ করুন, ভাবুন আপনি টাইম মেশিনে করে ফিরে গেছেন 200 বছর আগের ভারতে। সাল 1825। স্মার্টফোন নেই, হাতে হাতে ল্যাপটপ নেই, ইলেকট্রিসিটি নেই, রেলগাড়ি এখনও আসেনি। আজ থেকে 200 বছর আগের ভারতে শিক্ষা, সংস্কৃতি, সমাজ, ব্রিটিশ শাসন, মানুষের জীবনযাত্রা কেমন ছিল জানেন? আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পৌঁছে যাবেন 200 বছর আগের ভারতে। ইতিহাসের পাতা উল্টে চলুন ঘুরে আসি 1825 সালে। সাল 1825। তখন ভারত ছিল পরাধীন, ব্রিটিশ রাজ চলছে। এর শুরুটা হয়েছিল পলাশির যুদ্ধের মাধ্যমে। 1600 সালে ইংল্যান্ডের তৎকালীন রানী প্রথম এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করেছিলেন। এই কোম্পানি 1608 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়। 1651 সালে হুগলিতে তারা বাণিজ্য কুঠি নির্মাণ করে। এখান থেকেই বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু হয়। 1690 সালে ব্রিটিশদের প্রতিনিধি হয়ে জব চার্নক 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর এই তিনটি গ্রামের জমিদারি লাভ করেছিলেন। 1757 সালের 23শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের লিডারশিপে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। মির্জাফরদের বিশ্বাসঘাতকতার ফলে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হন এবং ইংরেজদের বাংলা দখলের পথ সুগম হয়ে যায়। এরপর একের পর এক চুক্তি এবং যুদ্ধের মাধ্যমে গোটা ভারতবর্ষকেই দখলে নিয়ে চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1857 সাল পর্যন্ত ভারতে কোম্পানি শাসনকার্য চালিয়েছিল। এই বছরই ঘটে সিপাহী বিদ্রোহ। এনফিল্ড রাইফেল ব্যবহারের জন্য এক নতুন কার্তুজ প্রবর্তন করা হয়। এই কার্তুজের খোলে গরু ও শূকরের চর্বি ব্যবহার করা হতো, যা হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের সৈন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল, যার ফলে সিপাহীরা বিদ্রোহ দেখিয়েছিল। এছাড়াও সত্যবিলোপ নীতি, অতিরিক্ত কর আরোপের ফলে কৃষকদের দুর্দশা, দেশীয় শিল্পের ধ্বংস ইত্যাদি কারণের জন্য এই বিদ্রোহের সৃষ্টি হয়েছিল। সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে ভারতের ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হয়। এই বিদ্রোহকে ব্রিটিশরা নির্মমভাবে দমন করেছিল। অগণিত নিরপরাধ নরনারী এবং শিশুদের হত্যা করা হয়েছিল। এই বিদ্রোহের ফলে 1858 সালে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার সরাসরি নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। তারা অর্থব্যবস্থা, প্রশাসন এবং সেনাবাহিনীতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল। আজ থেকে 200 বছর আগে অর্থাৎ 1825 সালে ভারতের মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় আকবর শাহ, কিন্তু তিনি কেবল পুতুল ছিলেন। আসল ক্ষমতার অধিকারী ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1825 সালে কোম্পানি নিজের ক্ষমতা বাড়াচ্ছিল, কিন্তু সেই সময়েও এমন অনেক দেশীয় রাজ্য ছিল যারা ছিল ইংরেজ প্রভাব থেকে মুক্ত, যেমন মারাঠা সাম্রাজ্য, শিখ সাম্রাজ্য, হায়দ্রাবাদের নিজাম, মহীশূর রাজ্য ইত্যাদি। এই রাজ্যগুলি তখনও নিজেদের শাসক দ্বারা পরিচালিত হতো। এদের মধ্যে কেউ কেউ ইংরেজদের সাথে বিভিন্ন সময়ে যুদ্ধে লিপ্ত হতো, আবার মিত্রতা চুক্তিতেও আবদ্ধ হতো। আজ থেকে 200 বছর আগের ভারতের অর্থনীতি প্রধানত কৃষির উপর নির্ভরশীল ছিল। বেশিরভাগ মানুষেরই জীবিকা ছিল কৃষি। তখনও আধুনিক সেচ ব্যবস্থা গড়ে ওঠেনি। এই সময় চাষ প্রাকৃতিক বৃষ্টির উপরই নির্ভর করে থাকত। গরুর সাহায্যে হাল চাষ করা হতো। তবে এখনকার কৃষক এবং 200 বছর আগের কৃষকদের অবস্থার মধ্যে খুব একটা পার্থক্য ঘটেনি। কৃষকরা ন্যায্য ভাগ এবং ন্যায্য মূল্য তখনও পায়নি, আজও পায় না। ফিরে যাই আবার 1825 সালে। সেই সময় বেশিরভাগ জমি জমিদারদের মালিকানায় থাকত। জমিদারদের প্রায়শই নগদে খাজনা দিতে হতো। ফসল হোক আর না হোক, কৃষকরা কর দিতে বাধ্য থাকত, যার ফলে অনেকেই ঋণের বোঝায় জর্জরিত হয়ে যেত। আজ থেকে 200 বছর আগের ভারতে ধান, গম, বাজরা, ডাল, আখ ইত্যাদি
চাষ হতো। অর্থকরী ফসল নীল চাষের জন্য কৃষকদের ওপর চাপ সৃষ্টি করত ইংরেজরা। জোর করে কৃষকদের খাদ্যশস্যের জমিতে নীল চাষ করানো হতো, যার ফলে দুর্ভিক্ষের আশঙ্কা বেড়ে যেত। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এই আইনের মাধ্যমে জমিদাররা নির্দিষ্ট পরিমাণ রাজস্বের বিনিময়ে জমির মালিকানা পেত। কিন্তু এই রাজস্ব আদায় করতে গিয়ে জমিদাররা কৃষকদের উপর নির্মম অত্যাচার চালাতো। কোনো কারণে ফসল নষ্ট হলেও খাজনা মুকুব করা হতো না। ঋণে জর্জরিত হয়ে অনেক কৃষকই জমি হারাতো। এছাড়াও 1825 সালে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার হতো না, ফলে উৎপাদনের পরিমাণ ছিল খুবই কম। 200 বছর আগে ভারতে 70 থেকে 80% মানুষেরই জীবনে বেঁচে থাকার মূল ভিত্তি ছিল কৃষি। কিন্তু অত্যাধিক কর, জমিদারি প্রথা এবং চাপের ফলে কৃষকদের জীবন সেই সময় দুর্বিষহ হয়ে উঠেছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে 1825-এর সময় কৃষকরা অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে জীবন কাটিয়েছিল। অন্যদিকে ভারতীয় হস্তশিল্প যেমন কামার শিল্প, কাঠের কাজ প্রভৃতি ইংরেজদের মেশিনে তৈরি সস্তার পণ্যের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে ধ্বংসের সম্মুখীন হয়ে পড়েছিল। শিল্পপতিরা আরও ধনী হয়ে উঠেছিল এবং সাধারণ খেটে খাওয়া মানুষ আরও গরিব হয়ে গিয়েছিল। আজও 2025 সালেও ভারতের কুটির শিল্প, হস্তশিল্প এগুলির সাথে জড়িত সাধারণ মানুষ সংকটে রয়েছে। আজকের দিনে আমরা যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দেখি, আজ থেকে 200 বছর আগের ভারতে এই রকম আধুনিক শিক্ষা ব্যবস্থা ছিল না। তখনও ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা টিকে ছিল। 1825 সালে 2 রকম শিক্ষা ব্যবস্থা বেশি প্রচলিত ছিল, হিন্দুদের জন্য পাঠশালা এবং মুসলিমদের জন্য মাদ্রাসা। এই সময়েও অনেক জায়গায় গুরুদের আশ্রমে ছাত্রছাত্রীরা সংস্কৃত ভাষায় পাঠ নিত। হিন্দু ছাত্ররা বেদ, রামায়ণ, মহাভারত ও দর্শনের পাঠ নিত। সেই সময় মেয়েদের জীবনে সেভাবে শিক্ষার আলো জ্বলে ওঠেনি। সমাজের একটি বড় অংশ শিক্ষা চর্চা থেকে বঞ্চিত থাকত। তখনকার সময়ের শিক্ষকরা কোনো বেতন নিতেন না। ক্লাস চলত খোলা আকাশের নিচে অথবা গাছের ছায়ায়। নির্দিষ্টভাবে শ্রেণীকক্ষ, বই, বেঞ্চ এইসব কিছুই ছিল না। একটা সময় পর ইংরেজরা বুঝতে পেরেছিল যে তাদের প্রশাসন এবং বাণিজ্য চালাতে হলে ভারতের কিছু সংখ্যক মানুষকে শিক্ষিত করা প্রয়োজন। তাই ব্রিটিশরা শিক্ষার প্রসারে উদ্যোগ নেয়, তবে তা খুবই সীমিত। শিক্ষার সুযোগ ছিল কেবল উচ্চবর্ণের ছেলেদের জন্য। এছাড়াও রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক তখন নারী শিক্ষা, বিজ্ঞান চর্চা এবং যুক্তিবাদ নিয়ে কাজ শুরু করেছেন। 1825-এর সময়টাই ছিল ঐতিহ্যবাহী ভারতীয় শিক্ষার সঙ্গে ব্রিটিশদের আধুনিক শিক্ষার সূচনার একটি সংযোগকাল। আজ থেকে 200 বছর আগের ভারতে রেল ব্যবস্থা ছিল না। সাধারণ মানুষ পায়ে হেঁটে, গরুর গাড়ি, পালকি, নৌকাতে করে চলাফেরা করত। ডাক ব্যবস্থা ছিল ধীরগতির, তাই খবর পৌঁছাতে বহুদিন সময় লেগে যেত। বিদ্যুৎ ছিল না, তাই রাতে আলোর উৎস ছিল হ্যারিকেন। 1825 সালে সাধারণ মানুষের কাছে চিকিৎসা বলতে ছিল ঘরোয়া টোটকা এবং আয়ুর্বেদ। বড় শহরে হাতে গোনা কয়েকটি হাসপাতাল ছিল, যদিও সেগুলি ছিল মূলত ইংরেজ সৈন্য এবং কর্মকর্তাদের স্বাস্থ্য সেবার জন্য। 200 বছর আগের সমাজ ছিল অনেকটা গোঁড়া এবং রক্ষণশীল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই বর্ণপ্রথা এই সময় খুবই শক্তিশালী ছিল। উচ্চ বর্ণের মানুষদের সাথে নিম্ন বর্ণের মানুষদের মেলামেশা ছিল সীমাবদ্ধ। এই সময় বাল্যবিবাহ ছিল প্রবল। 10 থেকে 12 বছরের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। একই সাথে চলছিল হীন সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় দীর্ঘদিন ধরে এই অভিশাপের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। অবশেষে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এই প্রথাকে রদ করেন। 1825 সালে ভারতের পারিবারিক জীবন ছিল ঐতিহ্য, ধর্ম ও রীতিনীতির উপর দাঁড়ানো। যৌথ পরিবার ছিল মজবুত, একে অপরের উপর নির্ভর করে চলত, সবাই একসাথে থাকত।
200 বছর আগের পারিবারিক জীবনধারায় তখন আধুনিকতার ছোঁয়া লাগেনি। পরিবারের প্রধান হতেন সর্বাধিক বয়স্ক পুরুষ। তার সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে মানা হতো, সবাই শ্রদ্ধা করত। বাড়ির মহিলারা সেই সময় সংসার চালানো, সন্তান পালন এবং গৃহস্থালির কাজ নিয়েই থাকত। তখনকার সময়ে ছোটরা গুরুজনদের আদেশ মান্য করতে জানত। শিশুরা পরিবার থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করত। আজকের সময়ের মতো হিংসা, হানাহানি, ভাই ভাই ঝগড়া, বৃদ্ধ পিতামাতার অযত্ন 200 বছর আগের ভারতে ছিল না। তখনকার সময়ে দাদু ঠাকুমা, বাবা মা, কাকা কাকি, ছেলে মেয়ে সবাই একই সঙ্গে থাকত। হোলি, দুর্গাপুজো, দীপাবলি, নবরাত্রি, বিয়ে, অন্নপ্রাশন, ঈদ ইত্যাদি উৎসবে সবাই একত্র হতো। এগুলিই ছিল সমাজের প্রাণ। এই সময় দেশ জুড়ে লোকসঙ্গীত, নৃত্যনাট্য ও গল্প বলার প্রচলন ছিল। 200 বছর আগের ভারত এমন একটা সময় ছিল যখন সাধারণ মানুষের জীবনে আধুনিকতার ছোঁয়া লাগেনি, কিন্তু জীবনের সঙ্গে প্রাকৃতিক একাত্মতা ছিল প্রবল। একে অপরের প্রতি ছিল বিশ্বাস, ছিল না এত জটিলতা। দারিদ্রতা সত্ত্বেও মানুষের জীবনে ছিল শান্তি, যা আজকের দিনে বিরল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।